হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস এবং আজকে 6 জুন 2025 আজকের দিনে দাঁড়িয়ে আমরা ডেইলি নিউজ অ্যানালিসিস যেটা সিরিজটা কন্টিনিউ করি সেটার ইন ডিটেলস ডিসকাশন থাকবে 6 জুনের জন্য। মেনলি আজকে আমি হিন্দু এডিটোরিয়ালটা পেজ বাই পেজ হিন্দু পেপারটা তোমাদের সঙ্গে দেখাবো যে প্রত্যেকটা পেজ থেকে ইভেন কোনো একটা ছবি বা পিকচারের নিউজ থেকে আমরা হাউ ক্যান এক্সট্রাক্ট দ্য নিউজ অর যেটা আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে লাগবে। তাহলে দেরি না করে আজকে শুরু করা যাক। এন্ড দিস ইজ দ্য ফ্রন্ট পেজ অফ দ্য হিন্দু। এখান থেকে দাঁড়িয়ে দেখো আমাদের মেন যে জায়গাগুলোর উপর ডিসকাশন থাকবে সেটা হলো প্রথমত কি বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে মায়োইস্ট যে অ্যাক্টিভিটি গুলো আমাদের মেনলি লোকেটেড সেই অ্যাক্টিভিটির ওপর কিন্তু অ্যান্টি মায়োইস্ট বা অ্যান্টি ইনসার্জেন্সি অ্যাক্টিভিটি ফ্রম দ্য সাইড অফ দ্য গভর্নমেন্ট সেটা কন্ডাক্ট করা হচ্ছে এবং গতকাল দাঁড়িয়ে কিন্তু দেখা গেছে ছত্তিশগড়ের বিজাপুর ডিস্ট্রিক্টের কাছে একটা ইম্পর্টেন্ট মায়োইস্ট লিডারকে কিন্তু মারা হয়েছে, গান ডাউন করা হয়েছে। তার মানে এখানে দেখো আমরা দেখতে পেয়েছি ইন এ সিগনিফিকেন্ট ব্লো মায়োইস্ট লিডারকে কিন্তু মারা হয়েছে যিনি কিন্তু বিজাপুর ওরিয়েন্টেড বা ছত্তিশগড় ওরিয়েন্টেড। ঠিক এরপরে আমরা দেখবো যে এই জায়গায় কিন্তু দেখো লেখা আছে যে এই পোর্শনটা আইডিওলজিক্যাল যে আমরা যে জায়গাটায় দেখবো তিনি কিন্তু মেনলি কি করতেন ওই ছত্তিশগড়ের যে সমস্ত ট্রাইবাল পিপলসটা থাকতো তাদেরকে কিন্তু তিনি এনকারেজ করতেন টু কাম ইন টু দ্য সিনারিও এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তিনি এই পুরো জিনিসটা বা এই লেফট উইং এক্সট্রিমিজমটাকে স্প্রেড করতেন এবং ফাইনালি কিন্তু তাকে মারা হয়েছে। এরপরে চলে আসছি আমরা নেক্সট নিউজে, সেটা হচ্ছে আমরা যদি এই চিত্রটা ভালো করে দেখে নিই এই রিলেটেড একটা ডিটেলস নিউজ আছে সেটাও আমরা কভার করব। বাট ফার্স্ট অফ অল চেনাব নদীর ওপর দেখো ওয়ার্ল্ডের টলেস্ট রেলওয়ে ব্রিজ আমরা যদি এই যে ডায়াগ্রামটা দেখি চেনাব নদীর ওপর কিন্তু সেটা গড়ে তোলা হয়েছে এবং সেটা থেকে কিন্তু ইনাগোরেট হবে কোথায়, জম্মু কাশ্মীরের রিয়াসি ডিস্ট্রিক্টে কিন্তু সেটা ইনাগোরেট করা হবে। কাশ্মীর ভ্যালিকে কিন্তু রেল মাধ্যমে কানেক্ট করার এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফার্স্ট এভার ইনস্ট্যান্সেস যেখানে কিন্তু উধামপুর, শ্রীনগর এবং বারামুল্লার রেলকে কানেক্ট করা হবে। কামিং টু দ্য নেক্সট নিউজ, দেখো প্রথমত ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বর্তমান যে প্রেসিডেন্ট এই নিউজটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে তিনি ট্রাম্প কিন্তু কন্ট্রোভার্সিয়াল ট্রাভেল ব্যান ইম্পোজ করেছে এগেনস্ট 12 নেশন। কি এটা কিন্তু মোস্ট ডিবেটেড এবং কন্ট্রোভার্সিয়াল যেটা এখানে লেখা আছে যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ট্রাভেল রিলেটেড ব্যান ইম্পোজ করেছেন। আমরা যদি এই পোর্শনটা দেখে নিই যে কোন কোন কান্ট্রির ওপর এই ব্যানটা ইম্পোজ করা হচ্ছে তাহলে আমরা দেখবো যে ইউএস প্রেসিডেন্ট দেখো রিভাইজ করেছে কি ইমিগ্রেশন পলিসি এবং সেখানে কিন্তু ডিরেক্ট কিন্তু ইম্প্যাক্ট হয়েছে যে সমস্ত কান্ট্রি তার মধ্যে থেকে কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কান্ট্রিজ আফগানিস্তান, মায়ানমার, চাদ, রিপাবলিক অফ কঙ্গো এটসেট্রা। পার্শিয়াল রেস্ট্রিকশন ইম্পোজ করেছে কিরকম কোন কোন কান্ট্রির ওপর, কিউবা, তারপরে হচ্ছে তোমার ভেনিজুয়েলা, বুরুন্ডি এটসেট্রা। তাহলে তোমাদের কি ইন ডিটেল সবকটা নাম পড়তে হবে না, বাট এরকম একটা ঘটনা ঘটছে এটা আমাদের জেনে রাখতে হবে। মুভিং টু দ্য নেক্সট পেজ, দেখো এখান থেকে আমাদের সেরকম কিছু পড়ার নেই, উইল মুভ দ্য পেজ। নেক্সট আমরা চলে যাব এই পেজটায়। গতকাল আমরা দেখেছি যে আইপিএল এর যখন রেজাল্ট পাবলিশ হয়েছে বা সেখানে যখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল জিতেছে তারপর সাধারণ মানুষের উচ্ছ্বাস এতটাই বেড়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় কর্ণাটকের মধ্যে খুব একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটে এবং এখান থেকে আমাদের কি পড়তে হবে এই চিন্নাস্বামী স্টেডিয়ামের কথা পড়তে হবে। চিন্নাস্বামী স্টেডিয়াম কোথায়, এটা অ্যাজ এন ওয়ান লাইনার হিসেবে তোমাদের জানতে চাওয়া হতে পারে। চিন্নাস্বামী স্টেডিয়াম কিন্তু আমাদের আছে কর্ণাটকে। সো দিস ইজ দ্য নিউজ। নাও আমরা এই জায়গাটা একবার দেখে নেব। এখান থেকে দুটো নিউজ আমাদের খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল ইজ দ্য কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় সেটা আমাদের পড়ার দরকার এবং এখান থেকে আমাদের কিন্তু স্টেট অফ আসামের কি কি ন্যাশনাল পার্ক আছে সেগুলো কিন্তু আমাদের পড়ে রাখতে হবে। প্রথমত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক নিয়ে কি নিউজ, এখানে আসাম ক্যাবিনেট থেকে জানানো হয়েছে যেহেতু এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেই মতো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের যে এরিয়া সেটাকে এক্সপ্যান্ড করা হবে যাতে কিন্তু ট্যুরিজমকে বুস্ট করা যায়। এছাড়া হচ্ছে কাজিরাঙ্গা এমন একটা জায়গা যেখানে কিন্তু ইট ইজ দ্য হোম টু
অলমোস্ট 261311 রাইনোস। তাহলে এখান থেকে আমাদের কোয়েশ্চেন আসতে পারে যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মোস্ট যে ক্রুশিয়াল বা যেটার জন্য কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইজ ভেরি ফেমাস, দ্যাট ইজ দ্য ওয়ান হর্ন রাইনোস। এছাড়া আমরা টাইগারও দেখতে পাবো এবং কারেন্টলি 1302 স্কোয়ার কিলোমিটার ইজ দ্য এরিয়া যেখানের ওপর কিন্তু দাঁড়িয়ে কাজিরাঙ্গা লোকেটেড, এবং সেটাকে এক্সপ্যান্ড করার অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে ফ্রম দ্য সাইড অফ দ্য আসাম গভর্নমেন্ট। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে বিহারের পাটনার কাছে একজন ব্যক্তি প্রায় 10,000 গাছ কিন্তু প্ল্যান্ট করেছেন, এবং সেটা পর দেখা গেছে তিনি এই ধরনের কাজ করছেন। এবং আমরা যদি দেখি 1857 এর যে ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে তার 150তম যদি আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করি, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মনোজ কুমার বলে একজন ব্যক্তি তিনি কিন্তু ভেবেছেন যে আমরা প্রায় 10,000 এর মতো বিহারের বিভিন্ন এরিয়াতে স্যাপলিংকে প্ল্যান্ট করব, কাল্টিভেট করব, এবং আমরা উইল কন্ট্রিবিউট টুয়ার্ডস দ্য এনভায়রনমেন্টাল প্রোগ্রেস। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দুটো জিনিস নিয়ে পড়াশোনা করার দরকার আছে, যেটা হচ্ছে ন্যাশনাল পার্ক। আমরা এক্ষুনি এই সাইডের নিউজটা দেখলাম, দ্যাট ইজ দ্য কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, বাট ইন দিস নিউজ দেয়ার ইজ অলসো এ মেনশন অফ অ্যানাদার টাইগার রিজার্ভ, দ্যাট ইজ দ্য বাল্মীকি টাইগার রিজার্ভ। বাল্মীকি টাইগার রিজার্ভ কিন্তু অবস্থিত কোথায়? ইট ইজ লোকেটেড ইন দ্য বিহার। এবং আমরা যদি দেখি ইন্ডিয়া টোটাল যে পার্সেন্টেজ অফ ফরেস্ট এরিয়া সেটা হচ্ছে মেনটেন করার কত দরকার? 33%। এবং মিস্টার মানস কিন্তু অ্যাসিওর করেছেন 175th অ্যানিভার্সারি অফ দ্য রিভল্ট যখন সেলিব্রেট করা হবে তখন তিনি চান যে আমাদের ইন্ডিয়া কিন্তু 33% ফরেস্ট কভার কমপ্লিটেড হোক। ইট ইজ হিজ ভিশন। সো এটা হচ্ছে নিউজ। নেক্সট আমরা চলে যাব পরবর্তী পেজগুলোতে। সেটা হচ্ছে রিসেন্টলি কেরালার কাছে একটা শিপ বা কার্গো ভেসেল সমুদ্রে ডুবে গেছে। সেইটার সাথে এন্টায়ার যে সমুদ্র সৈকত সেখানে কিন্তু প্রচুর অয়েল স্পিল কালেক্টেড হয়েছে, অর্থাৎ সমুদ্রের যে সারফেস, সাপোজ দিস ইজ দ্য সারফেস, এর উপর প্রচুর অয়েল বা ওই কার্গো শিপের উপর ধরো প্রচুর যে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড যেগুলো ছিল সেগুলো কিন্তু ডিরেক্ট সমুদ্রে মিশে গেছে। এই রেসপেক্টে ডিভিশন বেঞ্চ অফ দ্য কেরালা হাইকোর্ট তারা কিন্তু বলেছেন যে আমাদেরকে পাবলিক ডোমেনে ইনফরমেশন অ্যাভেলেবেল করাতে হবে। কি বিষয়ে? আমাদেরকে দেখাতে হবে ওই যে কার্গো ভেসেলসটা সমুদ্রে ডুবে গেছে বা সমুদ্রের কোস্টের কাছে, কোচি কোস্টের কাছে এসে সেখান থেকে বিভিন্ন ধরনের মেটেরিয়াল সমুদ্রে মিশেছে, তার জন্য কতটা মেরিন বা কোস্টাল ইকোলজি ধ্বংস হচ্ছে। সো দিস ইজ দ্য নিউজ যে তার জন্য কতটা মেরিন বা কোস্টাল ইকোলজি ধ্বংস হয়েছে সেই ডিজাস্টারের জন্য তার কমপ্লিট অ্যাসেসমেন্ট করতে হবে এই ড্যামেজের, এবং সেটা কিন্তু পাবলিক ফোরামে অ্যাভেলেবেল করাতে হবে। এটা হচ্ছে একটা নিউজ। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী নিউজে। আচ্ছা, দিস ইজ দ্য এডিটোরিয়াল পেজ। এখান থেকে দাঁড়িয়ে আমরা আজকে তিনটে এডিটোরিয়ালকে ইন ডিটেলস ডিসকাস করবো এবং আমরা পড়বো। প্রথমত আমরা এই যে এডিটোরিয়ালটা আছে ইউনিভার্সিটি ভার্সেস কনস্টিটিউশনালি প্রোটেক্টেড স্পিচ, এটা আমরা পড়বো না। তোমরা যদি কেউ চাও তোমরা নিজেদের মতো করে ডাউনলোড করে এটা পড়তে পারো। উইল স্টাডি দ্য ইনজাস্টিস ইন ডিলে ট্রাম্পলড ওভার দ্য ইউরোসেন্ট্রিক রিসেট এ গেটওয়ে ফর ইন্ডিয়া। এই তিনটে এডিটোরিয়াল আমরা পড়বো। এছাড়া আমি একবার দেখিয়ে দিচ্ছি শুড ইন্ডিয়া অ্যামেন্ড ইটস নিউক্লিয়ার এনার্জি ল, এটা তোমরা নিজেদের মতো পড়তে পারো, বাট আমি এখান থেকে যে জায়গাটা পড়ার কথা বলবো যে আমাদের ইন্ডিয়াতে কটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে সেটা কিন্তু আমাদের পড়ে রাখা দরকার। এবং এই ছবিটা আমরা যেটা দেখতে পাচ্ছি দ্যাট ইজ দ্য কুন্দালকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটা কিন্তু তামিলনাড়ুতে লোকেটেড। তাহলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে কুন্দালকুলাম ইজ অলসো ভেরি ইউনিক, কারণ এখানে কিন্তু থোরিয়াম বেসড নিউক্লিয়ার এনার্জি জেনারেট হয়। দিস ক্যান অলসো বি আস্কড ইন ইউর কোয়েশ্চেন বা এক্সামিনেশন। তাহলে এর সঙ্গে সঙ্গে তোমরা জিওগ্রাফির বই খুলে আমাদের ইন্ডিয়াতে অ্যাট প্রেজেন্ট কি কি ন্যাশনাল পার্ক আছে, ন্যাশনাল নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট আছে সেগুলো তোমরা পড়ে নেবে। আচ্ছা, এরপরে
আমরা আরো একটা জায়গা তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে দিস ইজ দ্য ইস্টার্ন ঘাট। এই যে ফটোটা আমরা যদি চিত্রটা দেখতে পাই, এখান থেকে একটা সানসেটের ফটো দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আরাকু ভ্যালি থেকে তোলা হয়েছে। আরাকু ভ্যালি তাহলে কোথায়, কোয়েশ্চেন আসলে উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। ইস্টার্ন ঘাটের কাছে একটা ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট আছে যেটার নাম হচ্ছে আলুরি সীতারাম রাজু ডিস্ট্রিক্ট, যেটা অন্ধ্রপ্রদেশের পার্ট। এবং আলুরি সীতারাম রাজু হিস্ট্রির সাথে খুব ভীষণ ইম্পর্টেন্ট একটা নাম। হি ইজ রিলেটেড উইথ ওয়ান ইম্পর্টেন্ট ইভেন্ট। সেই ইভেন্টের নাম একটা রিভল্ট, তোমরা আমায় কমেন্ট সেকশনে জানাবে বা বলবে যে আলুরি সীতারাম রাজু কোন বিদ্রোহের সাথে জড়িত ছিলেন। অ্যান্সার কিন্তু হবে মোফলা রিভল্ট। তো দিস ইজ দ্য থিং। এরপর আমরা চলে আসবো এডিটোরিয়াল ডিসকাশনে, যেটাকে আমরা ওয়ান বাই ওয়ান পড়বো। প্রথমত এই যে বড় এডিটোরিয়ালটা, ইউরোসেন্ট্রিক রিসেট এ গেটওয়ে ফর ইন্ডিয়া। কি হয়েছে, প্রথমত দেখা গেছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং কি ইউনাইটেড কিংডম তারা রিসেন্টলি একটা ডিপ্লোম্যাটিক মুভ লঞ্চ করেছে। কি ডিপ্লোম্যাটিক মুভ, তারা কিন্তু কোঅপারেশনকে রিজিউম করেছে ইন দ্য ফ্রন্ট অফ কি ফুড স্ট্যান্ডার্ড, ফিশিং রাইটস, ডিফেন্স এবং যে বর্ডার চেকস, এই ফ্রন্ট গুলোতে কিন্তু তারা নিজেদের মধ্যে কোঅপারেশন শুরু করেছে। বলা হয়েছে অথরের কাছে, এই যখন ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউনাইটেড কিংডম নিজেদের মধ্যে কোঅপারেশন বাড়াচ্ছে, এটা আমাদের ইন্ডিয়াকে একটা নতুন পসিবিলিটি দিচ্ছে এবং চ্যালেঞ্জেস দিচ্ছে, যাতে কিন্তু ইন্ডিয়া নিজেদের ট্রেড বা নিজেদের যে ব্যবসা বাণিজ্যের উন্নতি সেটা ঘটাতে পারে। নেক্সট দেখো, ইউকে বা ইউরোপিয়ান ইউনিয়ন ইন্ডিয়ার কিন্তু একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ট্রেড পার্টনার এবং ডিপ্লোম্যাটিক পার্টনার। তাহলে এই যে নতুন ভাবে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউনাইটেড কিংডম তাদের মধ্যে ব্যবসা বাণিজ্যের জন্য পার্টনারশিপ করছে, সেটা কিন্তু ইন্ডিয়ার গ্লোবাল স্ট্র্যাটেজিক ম্যাপেও একটা পরিবর্তন আনছে। নেক্সট, এখান থেকে আমরা দেখতে পাবো এইটা হচ্ছে ক্রুশিয়াল টাইম। ইন্ডিয়া কিন্তু তার নিজের ট্রেড করিডোর, ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট এবং সফট পাওয়ারকে লিভারেজ করতে পারে ইন দ্য ওয়েস্ট। ওয়েস্ট মিনস আমরা যদি গ্লোবাল ম্যাপ দেখি, ইন্ডিয়া কিন্তু ইস্টার্ন সাইডে অবস্থিত। অন দি আদার হ্যান্ড ওয়েস্টার্ন সাইডে কি কি অবস্থিত, ইউরোপ আছে, নর্থ আমেরিকা আছে এবং সাউথ আমেরিকা আছে। তাহলে ওয়েস্ট অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা বা ইউকের যে কান্ট্রি গুলো আছে তাদের সাথে নিজেদের পোটেনশিয়ালকে ইউজ করা বা নিজেদের ফ্রেন্ডশিপকে ইউজ করা, দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি। এবং এখানে কিন্তু ইন্ডিয়া নিডস টু ক্যালিব্রেট ইটস রিজিওনাল রিলেশনশিপ। নেক্সট আমরা যেটা চলে আসবো, এই শেপিং অফ ইন্ডিয়াস এক্সপোর্ট ডাইনামিক্স। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখবো ইন্ডিয়া কিন্তু ইন্ডিভিজুয়ালি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে প্রায় $86 বিলিয়ন ব্যবসা বাণিজ্য করে, মেইনলি এক্সপোর্ট করে, যদি আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 কে ধরে নিই। সিমিলারলি ইউনাইটেড কিংডমের সাথে যে এক্সপোর্ট হয় তার ফিগার হচ্ছে রাফলি $12 বিলিয়ন। দ্যাট কি হাইলাইট করছে, আমাদের ইন্ডিয়ার কিন্তু স্ট্র্যাটেজিক একটা রোল আছে ইন্ডিয়ার এক্সটার্নাল ট্রেডের রেসপেক্টে। কি সেক্টর কোনগুলো যেখানে ইন্ডিয়ার সাথে এক্সপোর্ট যে রেজিম সেগুলো ইম্প্যাক্টেড হয়, সেরকম রেজিম হচ্ছে ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, সি ফুড, অ্যাগ্রো বেসড প্রোডাক্ট। এরপর ইন্ডিয়া যদি এই সমস্ত জায়গায় নিজেদের ট্রেডকে বুস্ট করতে চায়, তাহলে ইউনাইটেড কিংডম এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তার কিন্তু ট্রেড এগ্রিমেন্টকে আরো বাড়াতে হবে। নেক্সট বলা হয়েছে যে ইন্ডিয়ার এমএসএমই সেক্টর, এছাড়া সেইখানে কিন্তু এমএসএমই সেক্টর একটা প্রবলেম হচ্ছে, সেখানে কিন্তু ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কম আছে, টেকনিক্যাল নলেজ কম আছে। এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত কম্পিটিটিভ মার্কেট এবং সেখানে কিন্তু ইন্ডিয়ার এক্সপোর্ট ইকোসিস্টেমকে বুস্ট করার প্রয়োজনীয়তা রয়েছে। নেক্সট, এ স্ট্রঙ্গার ভয়েস ইন দ্য গ্লোবাল ডিপ্লোমেসি। ট্রেডের বাইরে বেরিয়েও যদি দেখা যায় বিয়ন্ড ট্রেড, ইন্ডিয়ার যে জিওপলিটিক্যাল ডাইমেনশন সেটা কিন্তু ভেরি ভেরি সিগনিফিকেন্ট। যত সিনক্রোনাইজড হবে ইউকে এবং ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন পলিসি, তত কিন্তু পার্টিকুলারলি যত ডিফেন্স এবং ইন্দো প্যাসিফিক রিজিয়নে যখন দেখা যাবে ইউকে এবং ইউরোপিয়ান ইউনিয়নের মতো দুটো দেশ কাছাকাছি আসছে, তত ইন্ডিয়ার কাছে একটা অপরচুনিটি খুলে যায় মাল্টিল্যাটারাল কোঅর্ডিনেশন বাড়ানোর দিকে। এরপর বলা হচ্ছে 2025-এর আমরা যদি রোড ম্যাপকে চেক করি, তাহলে আমরা দেখবো যে রিনিউড যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ইউকের সাথে হয়েছিল, সেখানে কিন্তু ইন্ডিয়া কভার আপ করেছে যে যে জোনগুলো পার্টনারশিপের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে সাইবার সিকিউরিটি, ক্লাইমেট অ্যাকশন, মেরিটাইম সিকিউরিটি। এছাড়াও কিন্তু বলা হচ্ছে ইউকে যত ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইউকে টাই আপ বাড়বে, তত কিন্তু ইন্ডিয়া বেনিফিটেড হবে ফ্রম দ্য
কোহেসিভ মানে কি? কোহেসিভ কথাটার মানে হচ্ছে শক্তিশালী। তত ওয়েস্টার্ন সাপোর্ট কিন্তু গ্লোবাল প্ল্যাটফর্মে ইন্ডিয়া পাবে। কিরকম, কোন কোন প্ল্যাটফর্ম থেকে ইন্ডিয়া আরো সাহায্য পাবে? যত ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউনাইটেড কিংডম স্ট্রঙ্গার এগ্রিমেন্টে যাবে, তত G20, এছাড়া ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, স্ট্র্যাটেজিক ট্রাইজ উইথ দ্য ফ্রান্স, জার্মানি, ইউকে, সেগুলো কিন্তু ইন্ডিয়াকে আরো স্ট্রেনথেন করবে ডিফেন্স সেক্টরে, ডিফেন্স মডার্নাইজেশনে, টেকনোলজিক্যাল অ্যাম্বিশনে এবং নেভাল পাওয়ার হিসাবে সামনে আসতে ইন্ডিয়াকে কিন্তু এই সমস্ত দেশগুলো সাহায্য করবে। তারপর আমরা যদি দেখি 2024-25 ইন্ডিয়া ফ্রান্স কিন্তু বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্টের জায়গায় প্রায় 15.1 বিলিয়ন ট্রেড করেছে। এছাড়া সেটা কিন্তু ল্যান্ডমার্ক ইন দ্য ডিফেন্স সেক্টর, ঠিক? এছাড়া এছাড়া কিন্তু আমরা দেখবো কোঅর্ডিনেটেড হয়েছে ইউকে এবং ইউরোপিয়ান ইউনিয়নের ডিফেন্স পলিসি, সেটা কিন্তু ডিফার করেছে ইন্ডিয়াকে ইন্দো প্যাসিফিক রিজিয়নে চাইনিজ অ্যাটাককে কাউন্টার করার ক্ষেত্রে। নেক্সট, ইন্ডিয়ার যে লিডারশিপ আমরা যদি দেখি স্পেশালি ইন দ্য গ্লোবাল সাউথ, সেটা কিন্তু স্পটলাইট করে G20 প্রেসিডেন্সিতে এবং সেটা কিন্তু লিভারেজ করা মানে ওপেন করা ইউকে এবং ইউরোপিয়ানের যে কালেকটিভ যে অ্যাপ্রোচ, সেটা কিন্তু ওভারঅল ইন্ডিয়াকে লিভারেজ করে কোন কোন ডোমেনে? ক্লাইমেট ফাইন্যান্সে, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারে, গ্লোবাল গভর্নেন্স রিফর্মে। ইউনিফাইড ওয়েস্ট যত হবে সেটা কিন্তু ইন্ডিয়াকে এনগেজ করবে আরো স্ট্র্যাটেজিক্যালি এবং অ্যাসার্টিভলি ইন দ্য ফিউচার। অর্থাৎ আমরা ইন এ নাটশেল আমরা বুঝতে পেরেছি, এইখানে এডিটোরিয়ালে এটাই লেখা হয়েছে, যত ইউরোপিয়ান ইউনিয়ন বা ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো নিজেদের মধ্যে কালেকটিভলি কোলাবোরেট করবে বা নতুন ডোমেনে নিজেদের মধ্যে পার্টনারশিপ করবে, সেটা কিন্তু ইন্ডিয়াকেও লার্জেস্ট ডায়াসপোরাতে সামনে আসতে বা নিজেদের বেনিফিট রিপ করতে হেল্প করবে। নেক্সট বলা হচ্ছে এনহ্যান্সিং দ্য ট্রেড অ্যান্ড দ্য ট্যালেন্ট পার্টনার। মোবিলিটি ফ্রন্টে ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট ডায়াসপোরা, যেখানে কিন্তু ইনক্লুড হচ্ছে কমিউনিটিস ইন দ্য ইউকে অ্যান্ড অ্যাক্রস দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। দেখো, ইউকে ইস্যু করেছে মোর দ্যান 1,10,000 স্টুডেন্টের ভিসা, এখানে 11 লাখ স্টুডেন্টের ভিসা টু দ্য ইন্ডিয়ান ন্যাশনালস, এবং ইন্ডিয়ার প্রচুর স্টুডেন্ট কিন্তু ইন্টারন্যাশনালি যে সমস্ত স্টুডেন্ট তারা কিন্তু ইউকে তে আছে, ইউরোপিয়ান ইউনিয়নে আছে, এই জায়গাগুলো কিন্তু, এছাড়া জার্মানি, ফ্রান্স, এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর ইন্ডিয়ান মাইগ্রেশন হয় এবং তারা কিন্তু এন্টায়ারলি ইউরোপিয়ান ইউনিয়নকে যেমন বেনিফিট করছে, দে আর ইনডিরেক্টলি বেনিফিটিং অলসো দ্য ইন্ডিয়ান ইকোনমি। লাস্ট, সেই জন্য এখানে বলা হয়েছে যে ট্রেড লিবারালাইজেশন, মোবিলিটি, রিইন্টিগ্রেশন এবং ফরেন পলিসি, এই ধরনের ফ্রন্টে প্রেজেন্ট ডেটে যে রিয়ার ডিপ্লোমেটিক এবং ইকোনমিক অপরচুনিটি আছে সেগুলো কিন্তু সিজ করতে হবে ইন্ডিয়াকে অ্যাক্সিলারেট করতে হবে, রিফর্ম মডার্নাইজ করতে হবে এক্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার এবং অ্যাসার্ট করতে হবে তার রোল ইন দ্য গ্লোবাল গভর্নেন্স। সো দিস ইজ দ্য এন্টায়ার নিউজ আর্টিকেল। এরপরে আমরা চলে আসবো পরের আর্টিকেলটা, কয়েকটা জায়গা আমার বোঝানোর আছে, সেটা হচ্ছে ফ্রন্ট পেজে আমরা দেখলাম যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যখন IPL জিতেছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি হয়েছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তার সেলিব্রেশন করতে গিয়ে কিন্তু বেশ কিছু মানুষ তার প্রাণ হারিয়েছিল। সেই যে প্রাণ হারিয়েছিল সেই জায়গায় বলা হয়েছে এই আর্টিকেলে যে অ্যাটলিস্ট ব্যাঙ্গালোরের যে স্টেডিয়ামের কাছে হিউজ স্ট্যাম্পেড লাইক ইনসিডেন্ট হয়েছিল, তার পেছনে উত্তেজিত মানুষ যেমন দায়ী ছিল, তার পেছনে দায়ী ছিল কিন্তু পুয়ার কমিউনিকেশন এবং ব্যাড পলিসি। তাহলে এইগুলো যদি ঠিক করা যেত তাহলে হয়তো আমরা এই মৃত্যু সংখ্যা কিন্তু কমিয়ে আনতে পারতাম। অলরেডি আমি আজকের ক্লাসে প্রথম দিকে ডিসকাস করেছিলাম যে চিন্নাস্বামী স্টেডিয়ামে কিন্তু প্রায় 11টা ডেথ কেস এবং 50টা ইনজিওর্ড কেস রিপোর্টেড, যেটা কিন্তু ওই RCB ব্যাঙ্গালোরের মেন IPL জেতার পর এই ঘটনাটা ঘটে। প্রথমত যে জায়গাটার উপর আলোকপাত করা হয়েছে প্রাইমারি কজ অফ ডেথ, সেটা হচ্ছে অ্যাসফিক্সিয়া। অর্থাৎ অ্যাসফিক্সিয়া মানে কিন্তু শ্বাসরোধ, অর্থাৎ হিউজ গ্যাদারিং এর মধ্যে মানুষ যখন আটকে পড়ে তখন তারা কিন্তু পর্যাপ্ত অক্সিজেন পায় না, যার ফলে কিন্তু সেই রাশের মাঝখানে মানুষ কিন্তু মারা যায়। এরপর যেটার উপর আলোচনা করা হয়েছে যে এখানে কিন্তু পার্টিকুলার যে অথরিটি আছে, গভর্নমেন্ট আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, তাদের কিন্তু ক্রাউড কন্ট্রোল প্রোটোকলকে আরো টাইট করা দরকার ছিল, আদারওয়াইজ এই অ্যাক্সিডেন্টকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারতাম না, বা এটা কিন্তু অটোমেটিক এরকম লাইটার যদি কন্ট্রোল প্রোটোকল থাকে, ক্রাউড ম্যানেজমেন্ট প্রোটোকল থাকে, যে কোনো মুহূর্তে বড়সড় বিপদ ঘটতে পারে এবং সেটাই ঘটেছে। তো এরপরে জাস্ট লাস্ট জায়গায় বলা হয়েছে যে
এই এডিটোরিয়ালে লেখক বলছেন পার্টিকুলারলি যে স্ট্যাম্পেড লাইক ইনসিডেন্টসটা ঘটেছে সেটার জন্য পুলিশ কমিশনার বা অফিসিয়ালদের রেসপন্সিবল করে শুধু জিনিসটাকে ছেড়ে দিলে হবে না। হোয়াট ইজ নিডেড দ্যাট দেয়ার ইজ অলসো এ নিড অফ দ্য জুডিশিয়াল এনকোয়ারি, প্রপার জুডিশিয়াল এনকোয়ারি হওয়া দরকার এবং আমাদেরকে এই গ্রিন ট্রুথটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে ফ্যান অর্থাৎ যারা খেলা দেখছে, যাদের জন্য এই টোটাল স্পোর্টস ইকোসিস্টেমটা চলছে, তারাই কিন্তু দ্য ফাউন্ডেশন। তারা না থাকলে, ধরো একটা গ্যালারিতে খেলা হচ্ছে, কোনো দর্শকই গেল না, তাহলে কি সেই খেলাটা তার প্রাণ পাবে বা প্রাণবন্ত হয়ে উঠবে, লাইভলি হয়ে উঠবে? হবে না। তাহলে এই যে ফ্যান বা পাবলিক বা যে দর্শক, তাদেরকে কিন্তু আটমোস্ট প্রায়োরিটি দেওয়া উচিত, কিন্তু ইন জেনারেল দেখা যায় অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে তারাই কিন্তু লিস্ট প্রায়র থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কি বলা হয়েছে, ক্লিয়ার কমিউনিকেশন করতে হবে, এফেক্টিভ পুলিশিং করতে হবে এবং প্রপার অ্যাডভান্স নোটিশ প্রোভাইড করতে হবে, যাতে কিন্তু অল এসেনশিয়াল অ্যারেঞ্জমেন্টস কে তৈরি করা যায় এবং আমরা এই ধরনের ট্র্যাজেডি থেকে বাঁচতে পারি এবং ফার্দার পিরিয়ডিক্যালি এই ধরনের যে স্ট্যাম্পেড লাইক সিচুয়েশন ঘটছে সেগুলোকে অ্যাভয়েড করতে পারি। সো দিস ইজ দ্য নিউজ। এরপরে আমরা লাস্ট নিউজটাকে পড়বো, যেটা হচ্ছে উইথ রিলেটেড টু দ্য সেন্সাস। আমরা দেখছি যে আমাদের যে সেন্সাস 2000, আমি অলরেডি বলেছি 2011-তে লাস্ট হয়েছে। 10 বছর যদি আমরা যোগ করি তাহলে সেই সেন্সাস হওয়ার কথা 2021 সালে, কিন্তু 2020 সাল নাগাদ আমাদের কাছে কি এসেছিল, কোভিড-19। এই কোভিড-19 আসার পর এখানে কিন্তু হিউজ ডিলে আসে কোথায়, এই সেন্সাস কন্ডাক্টে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইনজাস্টিস ইন দ্য ডিলে, দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য সেন্সাস ইজ ওয়েলকাম বাট দ্য ডিলে ইজ আনজাস্ট। এইভাবে যদি ডিলে হতে থাকে সেটা কিন্তু কখনোই জাস্টিফাইড নয়। আমাদের কিন্তু সেন্সাস কি, ডিকেডাল সেন্সাস, অর্থাৎ প্রতি 10 বছরে আমাদের জনগণনা করা উচিত। সেই জনগণনা কিন্তু গতকাল দেখা গেছে গভর্নমেন্টের তরফ থেকে অ্যানাউন্স করা হয়েছে যে মার্চ 2027-এর মধ্যে কিন্তু কনক্লুড করা হবে। এবার বলা হচ্ছে সেন্সাস 2021-এ যেটা পাবলিশ হওয়ার কথা ছিল সেটা কিন্তু পাবলিশ করা যায়নি, অ্যাজ পার দ্য প্ল্যান সেটাকে ইমপ্লিমেন্ট করা যায়নি এবং সেটা কিন্তু কি ইম্প্যাক্ট করছে, নাও ইম্প্যাক্ট করছে ডিফারেন্ট পলিসিকে, গভর্নমেন্টের বিভিন্ন ডিসিশন মেকিংকে, স্পেশালি সোশ্যাল সিকিউরিটি স্কিম যেগুলো আছে, যেগুলো আমাদের ভালনারেবল পপুলেশনকে কিন্তু টার্গেট করে আনা হয়, সেগুলো কিন্তু হেভিলি যেগুলো গভর্নমেন্টের ডেমোগ্রাফিক ডেটার উপর ভিত্তি করে দরকার বা এফেক্টিভ বা এফিশিয়েন্ট ডেলিভারির জন্য দরকার, সেই জায়গাগুলো হ্যাম্পার হচ্ছে। অর্থাৎ সেন্সাসে আমরা পার্টিকুলার যে পপুলেশনের ডেটা পাই সেগুলোর উপর ভিত্তি করে কারা পিছিয়ে পড়েছে, কাদের কাছে জনকল্যাণমুখী স্কিমগুলোকে পৌঁছে দেওয়া দরকার, সেই ডিসিশন কিন্তু নেওয়া হয়। তাহলে যেখানে সেন্সাস বেরোতে এত ডিলে হচ্ছে, তাহলে সমস্ত জায়গাটাই কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। নেক্সট, এবার বলা হয়েছে ফার্স্ট টাইম কিন্তু সেন্সাস কিন্তু ডিজিটালি অ্যাডমিনিস্ট্রেশন করা হবে বা ডিজিটালি তাকে পাবলিশ করা হবে। তার মানে ধরে নেওয়া হচ্ছে এখানে কিন্তু ফাস্টার গ্যাদারিং হবে ডেটার এবং ইজিলি সেগুলোকে অ্যাক্সেস করা যাবে এবং অ্যানালিসিসের জন্য অ্যাভেলেবেল করা যাবে। অর্থাৎ বলা হচ্ছে পপুলেশন লেভেলের ডেটাকে কিন্তু ডাইনামিক প্ল্যাটফর্মে খুব বেশিভাবে অ্যাভেলেবেল করিয়ে দেওয়া যাবে। এরপরে যে পোর্শনটার উপর আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ডিজিটাল মাধ্যমে যখন সেন্সাস করা হবে বা কন্ডাক্ট করা হবে, সেই জায়গায় কিন্তু প্রাইভেসি বা থেফটের উপর আটমোস্ট প্রায়োরিটি দিতে হবে। এছাড়া ট্রান্সপারেন্সি অ্যাট অল দ্য লেভেল সেটাকে কিন্তু ক্রুশিয়ালি এনশিওর করতে হবে, যাতে কিন্তু পাবলিক ট্রাস্ট কিন্তু বজায় থাকে। আদারওয়াইজ পাবলিকের যে ট্রাস্ট সেটা যদি কম্প্রোমাইজ হয়ে যায়, এই সেন্সাস যেটাকে তাড়াতাড়ি বার করা হোক কিংবা ডিজিটালি বার করা হোক সেটার কিন্তু ভ্যালু থাকে না। নেক্সট বলা হয়েছে ইন্ডিয়া এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে, ইন্ডিয়া স্ট্যান্ডস অ্যাট ডেমোগ্রাফিক ক্রস রোড। সেখানে কিন্তু ইন্ডিয়া ডিফারেন্ট ধরনের প্রবলেম ফেস করছে। কি ধরনের প্রবলেম? একদিকে যেমন ইন্ডিয়ার গ্রোয়িং পপুলেশন, কি পপুলেশন, ইয়ং পপুলেশন বাড়ছে, অন্যদিকে ওল্ড পপুলেশনও বাড়ছে। এছাড়া রিজিওনাল ভ্যারিয়েশন আছে, অর্থাৎ স্টেট টু স্টেট বিভিন্ন ধরনের ফ্যাক্টরস অ্যান্ড প্যারামিটার কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু বলা হচ্ছে আরো একটা জিনিসকে ইনক্লুড করা হবে ইন আওয়ার সেন্সাস, দ্যাট ইজ দ্য কাস্ট। 1931 এর পর থেকে কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন কিন্তু কাস্ট ক্যাটাগরিকে কিন্তু এনুমারেট করা হবে ইন দ্য সেন্সাস। অর্থাৎ রিলায়েবল ডেটা আমরা কিন্তু পাবো সোশিও ইকোনমিক স্ট্যান্ডিং অফ দ্য কাস্টের সম্পর্কে। সেটা কিন্তু আমাদেরকে কি ইনফর্ম করবে, ডেভেলপমেন্ট প্ল্যানিং এ সাহায্য করবে। সেটা কিন্তু একটা পোটেনশিয়াল আমাদের রিসোর্স হবে ফর ফার্দার সোশ্যাল সেগমেন্টেশন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে এর একটা অন্য জায়গাও থাকতে পারে। আমরা একাধারে যখন সেন্সাসের মধ্যে
কাস্টের ডেটা পাবো, সেটা অবভিয়াসলি আমাদের সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টে সাহায্য করবে, ইট ইজ ট্রু। বাট আরো একটা চ্যালেঞ্জেস আছে, যে মুহূর্তে আমরা কাস্টের ডেটা পাবো সেই মুহূর্তে কিন্তু আমাদের আরো একটা সংকট আসবে, সেটা হচ্ছে ডিলিমিটেশন। ডিলিমিটেশন মানে কি? ডিলিমিটেশন হচ্ছে ধরো এন্টায়ার এটা একটা কান্ট্রি, তাহলে কোন কান্ট্রির কোন স্টেটের কোন অঞ্চল কতগুলো সিট পাবে সেটাকেই বলা হয় ডিলিমিটেশন। ফর এক্সাম্পল আমাদের ধরো ওয়েস্ট বেঙ্গল স্টেট, ওয়েস্ট বেঙ্গল স্টেট রাজ্যসভায় কটা সিট পাবে, লোকসভায় কটা সিট পাবে, এই যে হিসাবটা সেটাকেই বলা হয় ডিলিমিটেশন। এবং ডিলিমিটেশন কিসের ওপর ভিত্তি করে হয়? ডিলিমিটেশন কিন্তু পপুলেশনের ওপর ভিত্তি করে ডিলিমিটেশনকে সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ যে জায়গায় পপুলেশন যত বেশি সেখানে ধরে নেওয়া হয় তার রিপ্রেজেন্টেশন ইন দ্য লোকসভা ইন দ্য রাজ্যসভা অ্যান্ড ইন দ্য স্টেট লেজিসলেচার সেগুলো বেশি হবে এবং সেই হিসাবে কিন্তু সিট অ্যালোকেট করা হয়। এবার আমরা পড়ছি, বলা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট কি এই আপকামিং সেন্সাসে, সেটা হচ্ছে এই সেন্সাসকে লিঙ্ক করা হবে নেক্সট ডিলিমিটেশনের জন্য। কোন ডিলিমিটেশন? লোকসভা সিট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিটগুলোকে, যেটা কিন্তু রিড্র করবে ইন্ডিয়ার ইলেকটোরাল ম্যাপকে। প্রথমত আমাদের যে লাস্ট যে ডিলিমিটেশন হয়েছিল সেটা 1971 এর পপুলেশনকে বেস করে, এবং তারপর থেকে ডিলিমিটেশন প্রপারলি হয়নি অ্যাজ পার দ্য সেন্সাস। সেই জায়গায় দাঁড়িয়ে 2027 যখন আমাদের সেন্সাসের রিপোর্ট পাবলিশ হবে, সেই জায়গায় দাঁড়িয়ে মোস্ট যে কন্ট্রোভার্সিয়াল একটা জায়গা আসবে সেটা হচ্ছে নেক্সট ডিলিমিটেশন এক্সারসাইজ কিভাবে করা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে স্টেট কিন্তু এক্সপিরিয়েন্স করছে, যে সমস্ত স্টেট এক্সপিরিয়েন্স করছে লোয়ার পপুলেশন গ্রোথ, তারা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মেনলি আমাদের যে পেনিনসুলার যে রিজিয়ন লাইক সাউথ স্টেট গুলো যেরকম কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, সেখানে কিন্তু পপুলেশন গ্রোথ অনেক কম হয়েছে অ্যাজ কম্পেয়ার টু দ্য নর্দার্ন স্টেট লাইক উত্তরপ্রদেশ, বিহারে যেরকম ভাবে পপুলেশন গ্রোথ হয়েছে, সেই পপুলেশন গ্রোথ কিন্তু আমাদের সাউথের স্টেট গুলোতে হয়নি। ফলে দেখা যাচ্ছে 2027 যখন সেন্সাসের রিপোর্ট আসবে তখন ইট ইজ ভেরি ক্লিয়ার কি আমাদের ইউপি, বিহার এখানের পপুলেশন অনেক হাই থাকবে অ্যাজ কম্পেয়ার টু কর্ণাটক, তামিলনাড়ু এই সমস্ত জায়গার মধ্যে। ফলে তখন বলা হচ্ছে স্টেট এক্সপিরিয়েন্স করবে লোয়ার পপুলেশন গ্রোথ, যেগুলো রিসেন্ট ডিকেডসে হয়েছে, লাস্ট 10 বছরে যে পপুলেশন গ্রোথ হয়েছে, পার্টিকুলারলি পেনিনসুলার যে স্টেট, সেখানে কিন্তু দেখা যাবে তাদের একটা কনসার্ন আসবে যে তাদের যেহেতু পপুলেশন কমে যাচ্ছে, তাদের কি পার্লামেন্টারি রিপ্রেজেন্টেশন কমে যাবে, এবং তারা কিন্তু এটাই দাবি করবে যে পপুলেশন ক্যান নট বি দ্য সোল ক্রাইটেরিয়া ফর দ্য রিডিস্ট্রিবিউশন অফ দ্য পার্লামেন্টারি সিট। বোঝা গেল? এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা বোঝা যাবে যে সেন্টারকে কিন্তু প্রপারলি ক্লারিফাই করতে হবে কোন বেসিসে ডিলিমিটেশন করা হবে। শুধু যদি পপুলেশনের বেসিসে ডিলিমিটেশন করা হয় তাহলে কিন্তু অবভিয়াসলি উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, ওয়েস্ট বেঙ্গল এখানে যেহেতু প্রচুর পপুলেশন হয়ে গেছে গত 10 বছরে, তারা কিন্তু অনেক বেশি রিপ্রেজেন্টেশন পাবে ইন দ্য পার্লামেন্টারি অ্যাজ কম্পেয়ার টু দ্য আদার স্টেট ডেভেলপড যে সমস্ত স্টেট গুলো আছে সাদার্নের, যেরকম মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, এরা কিন্তু তাহলে ভাববে যে হ্যাঁ আমরা তো এত ডেভেলপ করলাম, অর্থাৎ আমাদের এখানে মানুষ অনেক বেশি এডুকেটেড, তাই আমাদের এখানে মানুষের কিন্তু যে ফ্যামিলি প্ল্যানিং সেটাও অনেক বেশি কনসাস, এবং আমাদের এখানে পপুলেশন কিন্তু লাস্ট 10 বছরে খুব বেশি বাড়েনি। তার মানে একদিকে যেমন পপুলেশন বাড়েনি, তার ফলে কিন্তু আমরা পার্লামেন্টারিতে আমাদের রিপ্রেজেন্টেশন কমাচ্ছি। সেই জায়গাটা যাতে না হয় সেই জন্য প্রপারলি সেন্ট্রালকে ক্লারিফাই করতে হবে যে কিভাবে এই ডিলিমিটেশনকে করা হবে। তার মানে বলা হয়েছে ইট ইজ ইম্পারেটিভ, অর্থাৎ বাধ্যতামূলক ফর দ্য সেন্টার টু এনগেজ উইথ অল দ্য স্টেক হোল্ডার্স অ্যান্ড বিল্ড দ্য কনসেনসাস অন দ্য সেন্সিটিভ ইস্যু অফ ডিলিমিটেশন। আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ যে প্রবলেমটা হবে, এই যে অ্যানাউন্সমেন্ট অফ দ্য সেন্সাস সেটা কিন্তু আরো একটা অ্যাটেম্প্ট হিসাবে সামনে আসবে, যেখানে লোক বা সাধারণ মানুষ মনে করবে যে হিন্দি স্পিকিং স্টেট গুলোই কিন্তু প্রপারলি সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে বেনিফিট পাচ্ছে এবং আদার স্টেটসরা কিন্তু প্রপারলি যেখানে ডেভেলপ হয়েছে সেখানে কিন্তু তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য ইস্যু। তাহলে আজকের এডিটোরিয়াল অ্যানালিসিস তোমরা হোপফুলি বুঝতে পেরেছো এবং ক্লিয়ার হয়েছে। আদার নিউজ পড়ার দরকার নেই, জাস্ট আমরা এন্ড করবো এই নিউজটা দিয়ে, যেটা আমরা প্রথম পেজে পড়েছিলাম যে চেনাব নদীর ওপর ওয়ার্ল্ডের টলেস্ট রেল ব্রিজ তৈরি হচ্ছে এবং যেটা কিন্তু কাশ্মীর ভ্যালিকে রেল কানেক্টিভিটি দিচ্ছে, এবং সেটা কিন্তু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আজকে ইনাগোরেট করবে, কাশ্মীরের প্রথম অল ওয়েদার রেল লিঙ্ক উইথ দ্য দিল্লি টুডে। কোথা থেকে ট্রেন চলবে? শ্রীনগর, জম্মু এবং দিল্লি রেল লিঙ্ক হবে, এবং সেটা কিন্তু উধমপুর ডিস্ট্রিক্ট
অফ দ্য জম্মু পর্যন্ত সেটা কিন্তু থাকবে এবং বন্দে ভারত এক্সপ্রেস সেখানে চলবে এবং সেটা কিন্তু শ্রী মাতা বৈষ্ণব দেবী কাটরা শ্রীনগরকে কানেক্ট করবে এবং সেটা কিন্তু রেগুলারলি অপারেটেড হবে। সো দিস ইজ দ্য এন্টায়ার নিউজ। হোপফুলি তোমরা এন্টায়ার জায়গাটা বুঝতে পেরেছো। বাকি জায়গাটা আমাদের পড়ার দরকার নেই। আমি যেমন আর একটা জায়গায় ডিসকাস করলাম সেটা হচ্ছে ডিলিমিটেশন উইল সলভ দ্য ইস্যুস অফ দ্য স্টেটস ইন দ্য সাউথ। তো এটা আমরা আজকে এডিটোরিয়াল অ্যানালিসিসে ভালো করে বুঝলাম যে কি লেখা আছে। তাহলে আজকের মতো এডিটোরিয়াল অ্যানালিসিস এখানেই আমি এন্ড করছি। হোপফুলি ইউ লাইক দ্য সেশন। আজকে বিকজ অফ মাই অফিসিয়াল ডিউটি আমি অফিসে বসে ফ্রম মাই ফোন অ্যান্ড্রয়েড আমি এটা রেকর্ড করলাম। সো একটু ভিডিও কোয়ালিটিটা পুয়ার হবে, বাট কন্টেন্ট ওয়াইজ প্রত্যেকটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করেছি এবং আমি তোমাদেরকে মার্ক করে দিয়েছি হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট নিউজ এবং সেটাকে কিভাবে পড়তে হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে।